আপিল নিষ্পত্তির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। হলফনামায় চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও আলোচনায় কুমিল্লা ১০-এর এমপি প্রার্থী গফুর ভূঁইয়া। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি না হওয়ায় উদ্বেগ, নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার ভিডিপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫,৫৫,৯৫৮ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করিবেন। মানিকগঞ্জ সদর হাসপাতালের স্বামীর সঙ্গে আশ্রয় নেয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ২ আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই ২ জন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে। তখন আমাদের টিম ওই ২ জনকে আটক করে। দিনাজপুরে আশ্রয়নদ থেকে ২ জনের মরদেহ উদ্ধার, রূপগঞ্জ ও কুড়িগ্রামে আরও ২ জনকে হত্যা, গ্রেফতার হয়নি কেউ। নেত্রকোনার হাওড়াঞ্চলে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ, বড় আবাদ নিয়ে বিপাকে কৃষক। দাম ১৬০০ টাকা, আর সরকারি রেট আমরা যেটা শুনছি ১,০৮০ টাকা। তাহলে এত ফারাকের সার কৃষক কিভাবে গৃহস্থী করবে? অতিরিক্ত দামে ১৬৫০ টাকা দামে ক্যাশ টাকা রেখে আমাদেরকে সার দিতে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪১ জন এবং স্থগিত হয়েছে ৪ জনের আপিল এবং ১ জনের আপিল প্রত্যাহার করা হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক সহ ২৫ জনের আপিল না মঞ্জুর করেছে ইসি। এর মধ্যে গতকালের একটি আবেদনের শুনানি হয়। এছাড়া পাবনা ২-এর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি। সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি শুরু করে ইসি। বেশিরভাগ আপিলকারী তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা যেসব যুক্তি দেখিয়ে মনোনয়ন বাতিল করেছিল তার বেশিরভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ১% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করেছে ইসি। আপিল নিষ্পত্তি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্রটা দিয়েছি। মাননীয় নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর ১-২ আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। নমিনেশন দাখিল করার সময় আমার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আমি তখন জমা দিতে পারিনি। পরবর্তী শুনানি দিয়ে আমি দিয়েছিলাম, কিন্তু তা ওনারা গ্রহণ করেন নাই। হ্যাঁ, নামঞ্জুর হয়েছে। হলফনামায় মদ চোরাচালান মামলার তথ্য গোপন করে আবারও সমালোচনায় কুমিল্লার সেই বিতর্কিত বিএনপি নেতা এবং কুমিল্লা ১০ আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। কোর্টে হাজির না হয়েও কিভাবে অব্যাহতি পেলেন, এমন প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী। বিতর্কই যেন পিছু ছাড়ছে না কুমিল্লা ১০ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার। এবার তার বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন একই আসনের অপর প্রার্থী অ্যাডভোকেট নূরে আলম। হলফনামায় যতটুকু মামলার তালিকা দিছে সবগুলো মামলা আমরা দেখলাম এবং ২০০৮ সালেও আমরা এটা জাস্টিফাই করে দিলাম। ২০০৮ সালেরও কিছু মামলা উনি হলফনামা আনে নাই, আমরা সেটাও উল্লেখ করছি আমাদের দরখাস্ত। চিটাং কাস্টমসের মাসুদ হাসানের তদন্তাধীন একটা মামলা, জিয়ার ৯৫২ মামলার উনি আসামি, ৪ নম্বর আসামি, কিন্তু উনি কোর্টে না গিয়ে অব্যাহতি, ওনার হলফনামা লেখা আছে অব্যাহতি, কিন্তু আমরা জানতে পারছি উনি কোর্টে যায় নাই এবং কোর্টে কোনো এরকম কোনো অর্ডার পান নাই বা কোর্ট জাস্ট এই বিষয়ে কোনো রায়ও দেন। তথ্য গোপনের সত্যতা নিশ্চিতে যমুনার অনুসন্ধান চট্টগ্রামে। জানা যায় আব্দুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সিআরপিতে সুতা আমদানির আড়ালে মদ চোরাচালানের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হাসান ২০২৪ সালের ১৩ অক্টোবর মামলা করেন। সেই মামলায় ৪ নম্বর অভিযুক্ত তিনি।
আমদানিকারক এটা সুতা ডিক্লারেশন দিয়েছিল, ফেব্রিক্সের ডিক্লারেশন ছিল, কিন্তু পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের এআইআর শাখা এটা শতভাগ কায়িক পরীক্ষা করে এবং কায়িক পরীক্ষার পরে এটা দেখা যায় যে বিদেশি মদ রয়েছে। নির্বাচনী হলফনামায় গফুর ভূঁইয়া মামলাটি থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করলেও চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে জানা যায় তিনি মামলায় কখনো হাজির হননি এবং অব্যাহতিও পাননি। তবে অব্যাহতি চেয়ে আবেদন পাঠানো হলেও তার নিষ্পত্তি হয়নি এখনো। এদিকে গেল 29 ডিসেম্বর হলফনামায় স্বাক্ষরিত নথিতে গফুর ভূঁইয়া এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেন। অথচ পরে কুমিল্লার ডিএসবি স্বাক্ষরিত নথিতে দেখা যায় তিনি এজাহারে অভিযুক্ত। ফলে এমন প্রার্থী যাচাই বাছাই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্তাধীন বিষয়, বিচারাধীন বিষয় এগুলো নিয়ে আমরা আপাতত মন্তব্য করতে পারি না। না, শাসিত হয় না এখানে। এটা ওই যে 173 ধারায় একটা সুযোগ আছে, সেই ধারায় আবেদন করছে। নির্বাচন কমিশনের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব, যদি সত্যি এ ঘটনা ঘটে থাকে অনতিবিলম্বে তার প্রার্থিতা বাতিল করা উচিত। আইন প্রণেতা হবে নির্বাচনে পাশ করলে সে যদি আইনে অমান্য করে, আইন ভঙ্গ করে, তাহলে এমন নেতা দিয়ে আমরা কি করব? কেউ যদি কাগজপত্রে গোপন করে তাহলে তার প্রার্থিতা বাতিল হওয়া উচিত এবং তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না। মদ চোরাচালান মামলার নথি অনুযায়ী গফুর ভূঁইয়া সহ 8 জন সুতা আমদানির নামে 11,686 লিটার মদ, 100 প্যাকেট গার্মেন্টস ওরিয়েন্টেড ফেব্রিক্সের পরিবর্তে চোরাচালান করে বলে মামলায় উল্লেখ রয়েছে। বিষয়টি নিয়ে গফুর ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। হলফনামায় তথ্য গোপন নির্বাচনী রাজনীতিতে নতুন কিছু নয়। তবে কুমিল্লা 10 আসনের এই অভিযোগ শেষ পর্যন্ত কতটা টিকে থাকে তা নির্ভর করছে নির্বাচন কমিশনের তদন্ত ও সিদ্ধান্তের উপর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমন প্রত্যাশা বিএনপির। ক্ষমতায় গেলে তিস্তা, পদ্মা সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে ভারতের সাথে আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে, এমনটা জানান ফখরুল। বলেন, ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করবে বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্থগিত হওয়া 9 দিনের সফর নিয়েও প্রশ্ন করা হয়। মির্জা ফখরুল বলেন, বগুড়া তার পিতৃভূমি, নির্বাচনের আগে অবশ্যই তিনি উত্তরাঞ্চল সফরে যাবেন। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে এই নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরও। জাতীয় নির্বাচনের কার্যক্রম বাধাগ্রস্ত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আনসার সদস্যদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন 5.5 লাখেরও বেশি আনসার সদস্য। বলেন, আনসার সদস্যদের অংশগ্রহণে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে। 41তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও সদ্য নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ এবং আনসার ব্যাটালিয়নের 26 ও 27তম ব্যাচের রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ গাজীপুরের শফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আয়োজনে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 4 জন চৌকস প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় আনসার সদস্যদের নিরপেক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে 1191টি আনসার ব্যাটালিয়নের স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে 10 জন করে মোট 11,910 জন সদস্য দায়িত্ব পালন করবেন, যা সামগ্রিক নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করবে।
জাতীয় নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের ভূমিকা তুলে ধরেন উপদেষ্টা। জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্যদের টিমে থাকবে অস্ত্রধারী সদস্য। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে প্রতি কেন্দ্রে নিয়োজিত 3 জন অস্ত্রধারী সদস্যের মধ্য থেকে একজন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন সফল করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আনসার সদস্যদের পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, এটি ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো ভিন্ন মত নেই। এই কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেয়া। জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। আমরা বলতে পারি, তোমাদের জন্য, আপনাদের জন্য আমরা একটা ভালো ভবিষ্যৎ রেখে গেলাম। পটুয়াখালী 3 আসনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা হাসান মামুন। আসনটিতে বিএনপির জোট থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও। তার আশা, শেষ পর্যন্ত প্রার্থিতা তুলে নেবেন প্রতিদ্বন্দ্বী হাসান মামুন। যোগ্যতার ভিত্তিতে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। গলাচিপা ও দশমিনা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 সংসদীয় আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি। স্বাধীনতার পর গত 52 বছরে আসনটিতে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে মাত্র 2 বার। আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে আসনটিতে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। নির্বাচনের সময় যত এগোচ্ছে ততই সরগরম হয়ে উঠছে রাজপথে তার সক্রিয়তা। পটুয়াখালী 3 গলাচিপা দশমিনার বিএনপি নেতাকর্মীদের এবং ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। বিএনপি জোটের আসন সমঝোতায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুও আসনটিতে মনোনয়নপত্র দাখিল করেছেন। রাজপথে নেতাকর্মীদের নিয়ে তারও রয়েছে সরব ভূমিকা। প্রতিদ্বন্দ্বী হাসান মামুনকে প্রার্থিতা তুলে নিয়ে একসাথে কাজ করার আহ্বান গণ অধিকার পরিষদের এই শীর্ষ নেতার। বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে সিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবে। বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি। তবে দল থেকে বহিষ্কার হলেও হাসান মামুনের পক্ষে জোটবদ্ধ তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। আমাদের হাসান মামুন ভবিষ্যতে এমপি হিসেবে আমরা তারা সংসদে পাঠাবো। দল যাতে মনোনয়ন দান দেয় নাই, মানবেই মার্কা, আমাকে ধানের দরকার নেই। মামুনের জনপ্রিয়তা বেশি এবং সে এখানে নির্বাচিত হবে, স্বতন্ত্রভাবে সে নির্বাচিত হবে। চাষি, মজুর, শিক্ষিত, অশিক্ষিত এবং অফিস আদালত সব জায়গার লোকজনই ওনার প্রতি একটু আকৃষ্ট। নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে অপেক্ষার প্রহর গুনছেন সাধারণ ভোটাররাও। যে আমাকে খোঁজখবর নেবে, দেশের উন্নয়ন করবে, তাকেই আমরা ভোট দেবো। আমরা যারা যোগ্য মনে করবো তারে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। ওই প্রার্থীটা দরকার, যে প্রার্থীটা আমাকে জনগণের ভালো চাইবে। এরই মধ্যে সুষ্ঠু সুন্দর নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেই প্রস্তুতি গ্রহণ প্রয়োজন সেটি আমরা ইম্পার্শিয়ালি করছি। অর্থাৎ এক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,75,871 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের 5 জন প্রার্থী। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
চাঁদপুরে পীরের কথায় প্রায় ৫৫ বছর ধরে ভোট না দেয়া ৯ গ্রামের নারীরা এবার ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। দুপুরে রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামে এই নিয়ে এক সচেতনতামূলক সভা হয়। সভায় নারীদের ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। তারা বলেন, ইসলাম নারীকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেয় না। এ সময় আগামী সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার অঙ্গীকার করেন নারী ভোটাররা। শুধু নিজেরা নয়, অন্য নারীদেরও ভোট কেন্দ্রে আনার আশ্বাস দেন তারা। নারী ভোটাররা জানান, হাট বাজার সহ দৈনন্দিন সব কাজে সমান তালে অংশ নিলেও ভোট দেয়া থেকে বিরত থেকেছেন তারা। কথিত আছে, ১৯৬৯ সালে এক মহামারীতে ভারতের জৈনপুর থেকে আসা মওদুদ হাসান নামের এক পীর নারীদের পর্দা করা ও ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। বিগত নির্বাচনগুলোতে প্রশাসন একাধিকবার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলেও ভোট কেন্দ্রে যাননি নারীরা। সম্প্রতি এই নিয়ে প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। সবাইকে নিজে ভোট দেব এবং সবাইকে ভোট দিতে নিয়ে যাব। অন্যান্য মহিলাদেরকে নিয়ে যাব লগে, কেননা ভোট দেওয়া আমাদের গণতন্ত্রের অধিকার। ওনাদের সাথে নারী ছাড়া পুরুষের কোনো সম্পর্ক বা যেটা টাচ যদি বডি টাচ সেটা থাকবে না। ওনারা আমাকে কথা দিয়েছে এবং আমি বলবো যে বিগত সময়ের যে ইতিহাস এটা আমরা পরিবর্তন করতে পারবো। আজকে সেটা শুরু হলো। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে হাসপাতালে আশ্রয় নেওয়া এক নারীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে দায়িত্বে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত 2 আনসার সদস্যকে অবশ্য আটকও করেছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই গৃহবধূ। নারায়ণগঞ্জ থেকে নিজেদের ভ্যানে মানিকগঞ্জে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন স্বামী স্ত্রী, কিন্তু মধ্যরাতে ভ্যানের চার্জ ফুরিয়ে গেলে নিরাপদ থাকার আশায় তারা আশ্রয় নেন সরকারি হাসপাতালে। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে স্বামীকে আলাদা জায়গায় সরিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দায়িত্বে থাকা 2 আনসার সদস্যের বিরুদ্ধে। অনেক কিছু জিজ্ঞেস করলেও পরে আমাদের দুজনকে আলাদা করলো। ওরা নিচতলায় রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। তারপরে আমার ভয় দেখাইছে, অনেক কিছু করছে। এরপরে আমার ধর্ষণ করছে। 2 কনস্টেবল সহ এসে আমাকে জানাইছে যে তারা রাত্রে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে। আমি তাৎক্ষণিক আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাইছি। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের এই ঘটনা জানাজানির পর এলাকায় তোলপাড় চলছে। নির্যাতনের শিকার ওই নারীকে দেয়া হচ্ছে চিকিৎসা। আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেটা আছে সেখানে সে এখন ভর্তি হয়ে চিকিৎসাধীন বা মার্কে ভর্তি আছে আর কি, আমি যতদূর জানি। সেই ব্যাপারেও আমাদের কনসালটেন্টের সাথে আমি কথা বলবো, যেহেতু তারা এখন উটিতে আছে। এ ঘটনায় অভিযুক্ত 2 আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2 আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে। তখন আমাদের টিম ওই 2জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। আনসার সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার পর সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দেশের 3 জেলায় একদিনে উদ্ধার করা হয়েছে 4 জনের মরদেহ। দিনাজপুরে আশ্রয় নদ থেকে অজ্ঞাত পরিচয়ে 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রূপগঞ্জ সড়কের পাশ থেকে একজনের মরদেহ ও কুড়িগ্রামে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, প্রতিটি ঘটনায় তদন্ত চলছে। দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদ থেকে অজ্ঞাত পরিচয় 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লক্ষ্মীতলা বানিয়াখালী এলাকার ব্রিজের নিচে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার শিকার হয়েছে 2 যুবক। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। রূপগঞ্জের পূর্বাচলে এশিয়ান হাইওয়ের পাশ থেকে হাত পা বাঁধা অবস্থায় গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পলখান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় গার্মেন্টস কর্মী রিপনকে হত্যার পর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত আবু রায়হান রিপনের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। এই ব্যাপারে তদন্ত আমাদের চলতেছে এবং আইনগত যে বিষয় সেটা চলমান আছে।
এদিকে কুড়িগ্রামে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক। নিহত মহিমা এলাকার বাবুল মিয়ার স্ত্রী। পুলিশ জানায় মরদেহের গলায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাবুল মিয়াকে ধরতে চেষ্টা চলছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। মাদারীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। এই ঘটনায় সদর মডেল থানায় অজ্ঞাতদের নামে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এর আগে শুক্রবার গভীর রাতে মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজার বাড়ির দরজা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা করে মনিরুজ্জামান। অস্ত্রের আঘাতে আহত হয়ে পালিয়ে যায় ডাকাতরা। এ সময় বাড়িটি লক্ষ্য করে কয়েকটি হাত বোমা ছড়ে তারা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জড়িতদের ধরতে তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজা মিয়া খালাসির সাহসিকতায় সে কিন্তু তাদেরকে প্রতিহত করে এবং এক পর্যায়ে এই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তো এই ঘটনাটি আমাদের আসলে তদন্তাধীন আছে। রাজবাড়ী সদর হাসপাতালে প্রায় 1 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট চলছেই। জেলা সদরের ফার্মেসিগুলোতেও প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীরা। তবে অভিযোগ আছে, অতিরিক্ত টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডেই মেলে ভ্যাকসিন। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি জানা নেই তাদের। চাহিদা অনুযায়ী শিগগিরই মিলবে টিকা, আশা তত্ত্বাবধায়কের। প্রায় 15 লাখ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল 100 শয্যা বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতাল। প্রতিদিন যেখানে চিকিৎসা নিতে আসেন জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার বাসিন্দারা। বিভিন্ন রোগের পাশাপাশি হাসপাতালে চিকিৎসা নেন কুকুর বেড়ালে কামড়ানো রোগীরাও। প্রতিদিন জেলা সদরে গড়ে প্রায় 200 র্যাবিস ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 13 ডিসেম্বর থেকে হাসপাতালটিতে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। সংকট রয়েছে জেলা সদরের ফার্মেসিগুলোতেও, ফলে ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ আছে, টাকা দিলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরেই মিলছে কাঙ্ক্ষিত ভ্যাকসিন। এখানে আসছি আমার মেয়ের ভ্যাকসিন দিতে, এখন ভ্যাকসিন বলতেছে সাপ্লাই নেই। বুঝলাম ভ্যাকসিন নেই, কিন্তু আমরা যদি 2000 টাকা দেই এই ভ্যাকসিনটা কোথা থেকে আমরা আনবো? ইব্রালে কেমন দিচ্ছে, আমার মেয়ের 2 ডোজ দিচ্ছে 120 টাকা করে। 3য় ডোজ নিতে আসছি, কালকে 500 টাকা চাইছে। আমি টাকা নিয়েছি 120 টাকা আর ভাড়া 60 টাকা, পরে আর দিতে পারি নাই। সদরের কোনো ভ্যাকসিন নাই, ভ্যাকসিন যতই বা পাওয়া যায় তা 120 টাকার জিনিস 1000 টাকা করে দাম চায়। ডিসেম্বরের 13 তারিখ থেকে আমাদের ভ্যাকসিন সাপ্লাই নাই। আমরা যারা কিনে নিয়ে আসতেছে 4 জন গ্রুপ করে আমরা দিয়ে দিচ্ছি ভ্যাকসিন। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, প্রয়োজনীয় ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে, আর হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে ভ্যাকসিন বিক্রির বিষয়টি জানা নেই তার। ডিসেম্বর মাসের 13 থেকে মোটামুটি কোনো ভ্যাকসিন নাই বললেই চলে, এবং আমরা ঢাকায় যোগাযোগ করেছি, অধিদপ্তরকে আমাদের জানিয়ে দিয়েছেন যে আগামী 1 মাসের ভিতরে হয়তো এই ভ্যাকসিন জোগাড় হবে, আমাদের 1 মাস পরে যোগাযোগ করতে বলে। বর্তমানে বাজারেও কিন্তু এই ভ্যাকসিনের অ্যাভেলেবল ওইরকম নয়। এই জন্য কেউ যদি এই বেশি দামে বিক্রি করে থাকে সেটা আসলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দেখার কথা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 6000 রোগী জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকা থেকে বিএসএফ বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গতরাতে উপজেলার খাটিয়ামারি সীমান্তে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, মিস্টার আলী সহ কয়েক যুবক সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এক পর্যায়ে মিস্টার আলীকে ধরে নিয়ে যায় তারা। এই ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় তার পরিবার। বিজিবি 35 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কেউ এখনও অভিযোগ করেনি, তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনার পর বিএসএফকে জানানো হলেও এখনও তারা কোনো উত্তর দেয়নি। নেত্রকোনার হাওড়াঞ্চলে সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও পটাশ। অভিযোগ, বরাদ্দের সার পাচার হচ্ছে পাশের জেলায়, আর দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখা হচ্ছে ডিলার পয়েন্ট। এতে বড় মৌসুমে ফসল উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। নেত্রকোনার দুর্গম হাওড়াঞ্চলে বছরের একমাত্র ফসল বোরো ধান, কিন্তু মৌসুমের শুরুতেই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সারের সংকট। খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের 5 বাজার, পাশাপাশি 2টি ডিলার পয়েন্ট থাকলেও দিনের বেশিরভাগ সময় সেগুলো থাকে বন্ধ। চাষিদের অভিযোগ, যখন খোলা হয় তখনও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি 200 থেকে 400 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়া সহ সব ধরনের সার। শুধু পাঁচহাটি নয়, পুরো হাওড়াঞ্চলে বেশি দামে বিক্রি হয় সার।
সার যেটা এটা আমরা কিন্তু বিশাল খাইছেন এটাই কিন্তু মিলতেছে কন্ডিশনের বস্তা তাও সকালে আইলে বিকালে হয় না, বিকালে গেলে 3 দিন 5 দিন এবার ঘুরে ঘুরে সার আনে। অতিরিক্ত দাম রাখার বিষয়ে জানতে চাইলে পাওয়া যায়নি ডিলারদের। স্থানীয়দের অভিযোগ, বরাদ্দের সার পাচার করা হচ্ছে পাশের জেলাগুলোতে। পতিত সরকারের 2 নেতার নামে রয়েছে ডিলারশিপের লাইসেন্স। তাদের বিরুদ্ধে মামলা থাকায় পলাতক তারা। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে অতিরিক্ত দামে বিক্রি। ডিলারের নিউজ দিছে যে সারের ক্রাইসিস পড়ে যাবে, তোমরা তাড়াতাড়ি সার নেও। কারণ আমরা তো কৃষক মানুষ, আমরা ভাবলাম যে তো ক্রাইসিস পড়ে যাবে তো আমরা সারটা পাইতাম না। আর ভ্যান ক্যাশ আমাদের কোনো ভাউচারও দেয় না, কোনো লিখিত কোনো নামও লেখে না, কিছু লেখে না। এই অতিরিক্ত দামে 1650 টাকা দামে ভ্যান ক্যাশ টাকা রেখে আমাদেরকে সার দিতেছে। দাম 1600 টাকা, আর সরকারি লেট আমরা যেটা শুনছি 1080 টাকা। তাহলে এত ফারাকের সার কৃষক কিভাবে গৃহস্থী করবে, সাধারণ মানুষ দিন যাপন কিভাবে করবে? সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকলেও মাঠ পর্যায়ে কৃষক পাচ্ছেন না নির্ধারিত দামে সার। ফলে সময় মতো জমিতে চাষাবাদ শুরু করতে না পারায় উৎপাদন নিয়ে শঙ্কায় কৃষক। পয়লা বছর শুরু হয়েছে, অনেক যদি সার দর বাড়ছে থাকে তাহলে আমরা কিভাবে চলবো, গৃহস্থী কেমনে করুন? যেখানে সরকারি রেট আছে আমরা সরকারি রেটে কোনো কিছু পাচ্ছি না, বিধায় আমাদের এখানে 100 টাকা 150 টাকা বেশি রাখতে পারতেছে। অতিরিক্ত দামে সার বিক্রির বিষয়টি স্বীকার করলেন কৃষি কর্মকর্তাও। আশ্বাস দিলেন অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। সরকার নির্ধারিত মূল্যে পায় জন্য ব্যবস্থা করছি। আমরা গত 2 সপ্তাহ আগেও তারা আমাদের ওখানে মোবাইল কোটা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এই ধরনের যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে অবশ্যই আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। বোরো মৌসুমে সার সংকট কাটিয়ে উঠতে নিয়মিত তদারকি ও সঠিক বিতরণ নিশ্চিত করার দাবি কৃষকদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু প্রাণ ফিরে পেল জামালপুরে। ছোট বড় সবাই ভিড় করেছে খেলা দেখতে। দর্শকদের দাবি প্রতি বছরই যেন জাতীয় খেলার আয়োজন করা হয়। আয়োজকরা বলছেন ঐতিহ্য ধরে রাখতে ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবেন তারা। আমি 2016 সাল থেকে এই হাডুডু জগতে আসা। আমি 2016 সাল থেকে আসার পরে এরকম জমজমাট পুরো বাংলাদেশে কখনো হাডুডুর এমন আয়োজন হয় নাই। খেলি এটা তো একটা মজার বিষয়, গ্রামের ঐতিহ্য, এটা মনের একটা শখ, একটা আবেগ। এই অনেক মানুষের সাথে খেললাম। আমরা সবাই মিলে দেখতে খুব আনন্দ পাইতাছি। 7-8 মাস ধরে পোলাহানে হাউস করে খেলতেছে, আমরাও 10 জনে দেখতাছি। এই খেলা উঠে গেছিল 30 বছর পরে আবার খেলা শুরু হয়েছে, দেখতেছি খুব ভালো লাগতেছে। গ্রাম বাংলার এই অচেনা জিনিসকে চেনার জন্য আমরা এই আয়োজন করেছি। আমরা সকলের সহযোগিতা নিয়ে, বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে এই খেলা পরিচালনা করতেছি। এই খেলা দেখে সবাই আনন্দ পায়, উৎসাহ উদ্দীপনা আছে। আশা করি প্রতি বছর এই ধরনের খেলার আয়োজন করবেন। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে।